Hello dear students, welcome to my channel Educare Study Point. In this video, I will briefly discuss Heart of Darkness by Joseph Conrad in 3 parts, along with analysis. The explanation will be bilingual, both English and Bengali. So let's begin. Heart of Darkness is a famous novella written by Joseph Conrad. It was first published serially in 1899 and later appears as a book in 1902 in a collection titled Yacht, a narrative and 2 other stories. The stories is considered one of the most important works of modern English literature because it explored the theme of imperialism, moral corruption and the darkness within human nature. অর্থাৎ হার্ট অফ ডার্কনেস হল জোসেফ কনরাড রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি প্রথম 1899 সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে 1902 সালে ইয়ত এ ন্যারেটিভ অ্যান্ড 2 আদার স্টোরিজ নামের একটি সংকলনে বই আকারে প্রকাশিত হয়। এই গল্পটি আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত হয় কারণ এতে সাম্রাজ্যবাদ, নৈতিক অবক্ষয় এবং মানুষের অন্তর্নিহিত অন্ধকার দিক নিয়ে আলোচনা করা হয়েছে। The novella is structured as a frame narrative, where an unnamed narrator recounts the story told by Charles Marlowe, a thoughtful sailor. While sitting on a ship called the Nelly on the River Thames near London, Marlowe tells the listener about his journey to the Congo River in Africa. During this journey, he encounters the mysterious and influential ivory trader Cartouche, whose story becomes central to narrative. অর্থাৎ এই গল্পটি ফ্রেম ন্যারেটিভ স্টাইলে লেখা হয়েছে। এখানে একজন আননেম ন্যারেটর আছেন যিনি একজন চিন্তাশীল নাবিক চার্লি মার্লোয়ের বলা গল্পটি আমাদের শোনান। লন্ডনের কাছে টেমস নদীর উপর নেলি নামের একটি জাহাজে বসে মার্লো তার সঙ্গীদের আফ্রিকার কঙ্গো রিভারে নিজের যাত্রার গল্প শুরু করেন। এই যাত্রার সময় তিনি এক রহস্যময় এবং প্রভাবশালী আইভরি ট্রেডার কার্টেজের সঙ্গেই পরিচিত হন। এখানে আইভরি ট্রেডার মানে হলো যিনি হাতির দাঁতের ব্যবসা করেন তাদের বলা হয়। এই কার্টেজকে নিয়ে যে গল্পটি বলা হয়েছে সেটি এই নোভেলাতে একটি গুরুত্বপূর্ণ ন্যারেটিভ হিসেবে পরিণত হয়। Through the experience of Charles Marlowe, Joseph Conrad exposes the cruelty and hypocrisy of European colonialism in Africa. The novel is not only a description of a physical journey into the African jungle, but also a symbolic psychological journey into the dark and hidden side of the human mind. Because of its deep theme and complex narrative style, Heart of Darkness is regarded as a major work that helped shape modernist literature in the 20th century. অর্থাৎ মার্লোর অভিজ্ঞতার মাধ্যমে জোসেফ কনরাড দেখিয়েছেন ইউরোপিয়ান কলোনিজমের ক্রুয়েলটি ও হাইপোক্রেসি আফ্রিকায় কীভাবে কাজ করছিল। এই নোবেল শুধু একটা ফিজিক্যাল জার্নি না, মানে জঙ্গলের ভিতরে যাওয়ার গল্পই নয়, এটা আসলে একটা সাইকোলজিক্যাল জার্নি, অর্থাৎ মানসিক বা মনস্তাত্ত্বিক যাত্রা। এখানে মানুষের মনের ভিতরে ডার্ক সাইড, লুকিয়ে থাকা এভিল বা খারাপ দিকগুলো দেখানো হয়েছে। তাই হার্ট অফ ডার্কনেস শুধু অ্যাডভেঞ্চার স্টোরি না, এটা হিউম্যান নেচার নিয়ে গভীরভাবে চিন্তা করে। এর ডিপ থিমস এবং কমপ্লেক্স ন্যারেটিভ স্টাইল থাকার কারণে এই নভেলটা মডার্নিস্ট লিটারেচারের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ধরা হয়, যা 20 শতকের সাহিত্যে বড় প্রভাব ফেলেছে। এতক্ষণ পর্যন্ত আমরা হার্ট অফ ডার্কনেস উপন্যাসের ইন্ট্রোডাকশন টু দ্য টেক্সট আলোচনা করেছি। এখন আমরা এই উপন্যাসের 3টি গুরুত্বপূর্ণ অংশ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 একটি একটি করে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রতিটি অংশে আমরা শুধু কাহিনীটির সামারি নয়, বরং তার গভীর বিশ্লেষণ অর্থাৎ সেই প্রতিটা পার্টের অ্যানালাইসিসও বুঝে নেওয়ার চেষ্টা করব, যাতে লেখকের মূল ভাবনা, থিম এবং অন্তর্নিহিত অর্থ স্পষ্টভাবে ধরা যায়। তাহলে চলো আলোচনা করা যাক। পার্ট 1, সামারি অ্যান্ড অ্যানালাইসিস। সামারি. The story begins on the ship Nelly, which is anchored on the river Thames near London. Several men are waiting for the tide to change. Among them is Charles Marlowe, who begins telling the story of his journey to the Congo in Africa. As a young man, Marlowe was fascinated by maps and dreamed of exploring unknown places. Through the help of his aunt, he gets a job with a Belgian trading company and travels to Africa to work as a steamboat pilot.
এই গল্পটি শুরু হয় নীলি নামের একটি জাহাজে, যা লন্ডনের কাছে টেমস নদীর উপর নোঙর করা ছিল। কয়েকজন নাবিক সেখানে বসে জোয়ারের পরিবর্তনের অপেক্ষা করছিল। তাদের মধ্যে ছিলেন চার্লে মার্লো, যিনি আফ্রিকার কঙ্গো অঞ্চলে তার ভ্রমণের গল্প বলা শুরু করেন। ছোটবেলা থেকেই মার্লো মানচিত্র দেখে খুব মুগ্ধ হতেন এবং অজানা জায়গা আবিষ্কার করার স্বপ্ন দেখতেন। তার আন্টের সাহায্যে তিনি একটি বেলজিয়ান ট্রেডিং কোম্পানিতে জব পান এবং স্টিমবোট পাইলট হিসেবে আফ্রিকাতে যান। When Marlowe arrived in Africa, he is shocked by the harsh reality of European imperialism. At the outer station, he sees African workers suffering from disease, exhaustion, and starvation because they are forced to work for the company. He also meets the company's accountant, who tells him about an extraordinary agent named Carthage, who collects more ivory than anyone else. অর্থাৎ আফ্রিকায় পৌঁছে মার্লো ইউরোপীয় সাম্রাজ্যবাদের কঠোর ও নির্মম বাস্তবতা দেখে বিস্মিত হয়ে যান। আউটার স্টেশনে তিনি দেখেন আফ্রিকান শ্রমিকরা রোগ, ক্লান্তি ও অনাহারে ভুগছে, কারণ তাদের জোর করে কাজ করানো হচ্ছে। তিনি কোম্পানির একজন হিসাবরক্ষকের সাথে দেখা করেন, যিনি তাকে কার্টাস নামের এক অসাধারণ কর্মীর কথা বলেন, যিনি অন্যদের তুলনায় অনেক বেশি হাতির দাঁত সংগ্রহ করেন। Marlowe then travels through the jungle to reach the central station, where he discovers that the steamboat he is supposed to captain has been damaged. Because of this, he must stay there for several months to repair it. During this time, he hears many rumors about Carthage and becomes increasingly curious about him. এরপর মার্লো জঙ্গলের মধ্যে দিয়ে সেন্ট্রাল স্টেশনে পৌঁছান, যেখানে তিনি দেখেন তার স্টিমবোটটি ভাঙা অবস্থায় রয়েছে। এই কারণে তাকে কয়েক মাস সেখানে থেকে জাহাজটি মেরামত করতে হয়। এই সময়ে তিনি কার্টাজ সম্পর্কে নানা গুজব শুনতে থাকেন এবং তার প্রতি ক্রমশ আরও কৌতূহলী হয়ে ওঠেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা পার্ট 1-এর সামারি আলোচনা করেছি, এখন অ্যানালাইসিসটা আলোচনা করব। Part 1 introduced the main setting and themes of the novel. Conrad shows the cruelty and hypocrisy of imperialism by describing the suffering of the Native Americans. The contrast between the peaceful natural environment and the brutal behavior of the European highlight the moral corruption of colonialism. This part also introduced Carthage as a mysterious and powerful figure. Although he does not appear yet, the constant reference to him builds suspense and curiosity. দেখো, পার্ট 1-এর লেখক জোসেফ কনরাড প্রথমেই আমাদেরকে উপন্যাস হার্ট অফ ডার্কনেসের মেইন সেটিং এবং থিম বুঝিয়ে দেন। এখানে আমরা দেখি বাইরে থেকে ইউরোপিয়ানস নিজেদেরকে সিভিলাইজ বলে দাবি করলেও বাস্তবে তারা আফ্রিকার মানুষের উপর খুবই ক্রুয়েল অর্থাৎ নিষ্ঠুর আচরণ করে। আফ্রিকান ওয়ার্কার্সদের কষ্ট, অসুস্থতা এবং অনাহার মানে স্টারভেশনের বর্ণনার মাধ্যমে লেখক দেখাতে চেয়েছেন যে ইম্পেরিয়ালিজম আসলে ভণ্ডামি অর্থাৎ হাইপোক্রিসি ও নিষ্ঠুরতার উপর দাঁড়িয়ে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকৃতি খুব পিসফুল অর্থাৎ শান্ত ও সুন্দর, কিন্তু মানুষের আচরণ খুবই ব্রুটাল। এই কন্ট্রাস্ট আমাদের বুঝতে সাহায্য করে যে মানুষের ভিতরে মোরাল কারাপশন বা নৈতিক অবক্ষয় কতটা গভীর হতে পারে। এছাড়া এই অংশে কার্টাজ চরিত্রকে সরাসরি না দেখিয়েও লেখক তাকে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছেন। তার সম্পর্কে বারবার রেফারেন্স দেওয়া হয়, তাই তিনি আসলে কেমন মানুষ তা নিয়ে আমাদের মনে কিউরিসিটি ও সাসপেন্স তৈরি হয়। এভাবেই লেখক গল্পটিকে আরও এঙ্গেজিং করে তুলেছেন। এবার আমরা হার্ট অফ ডার্কনেসের পার্ট 2 সামারি অ্যান্ড অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। সামারি। While waiting at the central station, Marlowe secretly overhears a conversation between the manager and his uncle. They talk about Carthage and suggest that they hope he might die in the jungle because he is too ambitious and threaten their authority. After repairing his steamboat, Marlowe begins the long journey toward Carthage's inner station. He travels with the manager, several European agents whom Marlowe calls pilgrims, and a group of African cannibals who work as the crew. এই পার্ট 2-তে সেন্ট্রাল স্টেশনে অপেক্ষা করার সময় চার্লে মার্লো গোপনে ম্যানেজার এবং তার আঙ্কেলের মধ্যে একটি কনভারসেশন শুনে ফেলে। তারা কার্টাজকে নিয়ে কথা বলছিল এবং ইঙ্গিত দেয় যে তারা চায় কার্টাজ জঙ্গলে মারা যাক, কারণ সে খুব অ্যাম্বিশিয়াস এবং তাদের অথরিটির জন্য থ্রিট হয়ে উঠেছে। এরপর তার স্টিমবোট রিপেয়ার করার পর মার্লো কার্টাজের ইনার স্টেশনের দিকে দীর্ঘ জার্নি শুরু করেন। সেই ম্যানেজার কয়েকজন ইউরোপিয়ান এজেন্টস, যাদের মার্লো পিলগ্রিমস বলে ডাকে, এবং একদল আফ্রিকান ক্যানিবলস যারা ক্রিউ হিসেবে কাজ করে, তাদের নিয়ে যাত্রা শুরু করেন।
During the journey, they discover a small hut near the river containing a pile of firewood and a note that says they should approach cautiously. Marlowe also finds a book about seamanship with mysterious writing in its margin. Soon afterward, their steamboat is suddenly attacked by unseen natives hiding in the forest. Arrows and spears are fired at the boat. During the attack, Marlowe's African helmsman is killed. The pilgrims shoot their guns wildly into the forest until the attackers retreat. এর মানে হলো জার্নি চলাকালীন তারা নদীর ধারে একটি ছোট কুঁড়ে ঘর খুঁজে পায়। সেখানে কিছু ফায়ার উড অর্থাৎ জ্বালানির কাঠ রাখা ছিল এবং একটি নোটও পাওয়া যায় সেখানে, যেখানে তাদের কৌশিয়াসলি অর্থাৎ সতর্কভাবে এগোতে বলা হয়েছিল। চার্লি মার্লো সেখানে সিম্যানশিপ নিয়ে অর্থাৎ নৌচালনা বিষয়ক একটি বইও খুঁজে পায়, যার মার্জিনসে কিছু মিস্টিরিয়াস রাইটিং ছিল। কিছুক্ষণ পরই তাদের স্টিমবোট হঠাৎ করে ফরেস্টের মধ্যে লুকিয়ে থাকা আনসিন নেটিভসদের দ্বারা অ্যাটাকের শিকার হয়। এরপর তারা বোটের দিকে অ্যারোস এবং স্পেয়ার ছুটতে থাকে। এই আক্রমণের সময় মার্লোর সঙ্গে থাকা আফ্রিকান নাবিক হেলসম্যান মারা যায়। তখন ভয় পেয়ে অন্যরা জঙ্গলের দিকে অন্ধকারভাবে গুলি চালাতে থাকে এবং কিছু সময় পর আক্রমণকারীরা সরে যায়। Finally, they arrived at the inner station. There they see a strange European dressed in colorful clothes who resembles a harlequin. This Russian trader tells them that Carthage is still alive and explains that the native attacked the steamboat because they did not want anyone to take Carthage away from them. অবশেষে তারা ইনার স্টেশনে পৌঁছায়। সেখানে তারা এক অদ্ভুত ইউরোপীয় মানুষকে দেখতে পায়, যিনি রঙিন পোশাক পরেছিলেন এবং দেখতে একেবারেই হার্লেকুইনের মতো লাগছিল। এই রাশিয়ান ব্যবসায়ী কার্টাজ সম্পর্কে জানায় যে কার্টাজ এখনও জীবিত আছে। সে আরও ব্যাখ্যা করে যে স্থানীয় লোকেরা স্টিমবোটে আক্রমণ করেছিল কারণ তারা চায়নি কেউই কার্টাজকে তাদের কাছ থেকে নিয়ে যাক। তো এতক্ষণ আমরা পার্ট 2 এর সামারি আলোচনা করেছি, এখন অ্যানালিসিসটা আলোচনা করব। Part 2 focus on the mysterious journey into the African interior, which symbolically represents a journey into the darkness of human nature. The attack on the steamboat increases tension and danger, showing that the jungle is unpredictable and threatening. At the same time, the strange loyalty of the natives toward Carthage suggests that he has gained enormous power over them. This section also develops the theme of corruption and jealousy among the company's officials, who fear Carthage's success. পার্ট 2তে আফ্রিকান ইন্টেরিয়রের মিস্টিরিয়াস জার্নির উপর ফোকাস করা হয়েছে, যা সিম্বলিক্যালি মানুষের মনের ডার্কনেস বা অন্ধকার দিকের যাত্রাকে বোঝায়। স্টিমবোটের উপর অ্যাটাক হওয়ায় স্টোরিতে টেনশন এবং ডেঞ্জার অনেক বেড়ে যায়। এতে বোঝা যায় যে জঙ্গল খুবই আনপ্রেডিক্টেবল এবং থ্রিটেনিং। একই সঙ্গে নেটিভসদের কার্টাজের প্রতি অদ্ভুত লয়্যালটি দেখায় যে কার্টাজ তাদের উপর বিশাল পাওয়ার এবং ইনফ্লুয়েন্স অর্জন করেছে। এই সেকশনে কোম্পানির অফিসিয়ালদের মধ্যে কারাপশন এবং জেলাসির থিমটাও ডেভেলপ করা হয়েছে, কারণ তারা কার্টেজ এর সাকসেসকে ভয় পায়। তো এতক্ষণ পর্যন্ত আমরা হার্ট অফ ডার্কনেসের পার্ট 1 এবং পার্ট 2 এর সামারি এবং অ্যানালাইসিস আলোচনা করেছিলাম। এখন আমরা এই নোভেলের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 3 এর সামারি ও অ্যানালাইসিস আলোচনা করব। সামারি। At the inner station, the Russian trader tells Marlowe that Carthage often led raids into the jungle with native followers to collect ivory. Marlowe also discovers that the posts around Carthage's house are topped with human head, showing the brutality of his role. Carthage is carried out on a stretcher because he is extremely ill. When the natives gathered around the station, Carthage raises his arm and orders them to leave, demonstrating his powerful influence over them. ইনার স্টেশনে পৌঁছে একজন রাশিয়ান ট্রেডার চার্লি মার্লোকে বলে যে কার্টাজ প্রায়ই নেটিভ ফলোয়ারদের নিয়ে জঙ্গলে রেড চালাতো আইভরি সংগ্রহ করার জন্য। মার্লো আরও দেখতে পায় যে কার্টাজের বাড়ির চারপাশে খুঁটির উপর মানুষের মাথা বসানো আছে, যা তার শাসনের ব্রুটালিটি এবং ভয়ঙ্কর দিকটি প্রকাশ করে। কার্টাজ খুবই অসুস্থ হওয়ায় তাকে একটি স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। যখন নেটিভসরা স্টেশনের চারপাশে জড়ো হয়, তখন কার্টাজ তার হাত তুলে তাদের চলে যেতে নির্দেশ দেয়, যা দেখায় যে কার্টাজ তাদের উপর কতটা শক্তিশালী প্রভাব এবং কন্ট্রোল করে আছে। Marlowe also sees Cartage's African mistress, a proud and beautiful woman who appears deeply connected to him.
Later, the Russian rebels that Carthage himself ordered the attack on the steamboat because he did not want to leave the jungle. That night, Carthage tried to escape and crawl back into the forest. But Marlowe finds him and persuades him to return to the ship. The next day, they began the journey back down the river. চার্লি মার্লো আরও দেখতে পায় যে কার্টাজের এক আফ্রিকান প্রেমিকা আছে, যিনি অত্যন্ত গর্বিত এবং সুন্দরী একজন নারী, এবং মনে হয় তার সঙ্গে কার্টাজের গভীর সম্পর্ক রয়েছে। পরে সেই রাশিয়ান ব্যক্তি জানায় যে কার্টাজ নিজেই স্টিমবোটে আক্রমণের নির্দেশ দিয়েছিল, কারণ সে জঙ্গল ছেড়ে যেতে চায়নি। সেই রাতে কার্টাজ পালিয়ে জঙ্গলের দিকে ফিরে যেতে চেষ্টা করে, কিন্তু মার্লো তাকে খুঁজে পায় এবং বুঝিয়ে আবার জাহাজে ফিরিয়ে আনে। পরের দিন তারা নদীপথে ফেরার যাত্রা শুরু করে। ডিউরিং দ্য ভয়েজ, Carthage gives Marlowe a packet of papers, including a report about civilizing the natives. At the end of the report, however, Carthage has written the shocking sentence, "Exterminate all the Prusts." Soon afterward, Carthage dies, whispering his famous last words, "The horror, the horror." After returning to Europe, Marlowe meets Carthage's intended, his fiancée. She still believes Carthage was a noble and great man. When she asks Marlowe about Carter's last word, he lies and tells her that Carter's final word was her name. ভয়েস চলাকালীন কার্টাজ মার্লোর হাতেই কিছু পেপারস তুলে দেয়, যার মধ্যে নেটিভসদের সিভিলাইজ করার একটি রিপোর্ট ছিল। কিন্তু সেই রিপোর্টের শেষে কার্টাজ একটি ভয়ঙ্কর সেন্টেন্স লিখেছিল, "এক্সটারমিনেট অল দ্য ব্রাস্টস।" এর কিছুদিন পর কার্টাজ মারা যায় এবং মৃত্যুর আগে তার বিখ্যাত শেষ কথাটি তিনি বলে যান। তার শেষ কথাটি ছিল, "দ্য হরর, দ্য হরর।" তারপর ইউরোপে ফিরে আসার পর চার্লি মার্লো কার্টাজের ইন্টেন্ডেড অর্থাৎ তার ফিয়ন্সের সাথে দেখা করেন। তার ফিয়ন্সে এখনও বিশ্বাস করে যে কার্টাজ একজন মহান এবং নোবেল মানুষ ছিল। যখন সে মার্লোকে কার্টাজের লাস্ট ওয়ার্ডস সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন মার্লো সত্য না বলে তাকে বলে যে কার্টাজের শেষ কথা ছিল তার নাম। তো এখন আমরা পার্ট 3 এর অ্যানালাইসিসটি আলোচনা করব। Part 3 reveals the true nature of Carthage. Once an idealistic man, he has been completely corrupted by power and isolation in the jungle. The human heads around his house symbolize the extreme violence and moral decay he has embraced. Cartage's final word, the horror, suggests that he realized the terrible evil of his actions and the darkness within the human soul. The ending of the novel emphasized the theme of illusion versus reality. Marlowe chooses to lie to Cartage's intended to preserve her idealized image of Carthage, showing how society often preferred comforting illusion to harsh truth.